আজকের এই কাহিনী খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। এই কাহিনী যেমন আপনাদের জীবনে অনুপ্রেরণা দেবে, তেমনি এই কাহিনীর দ্বারা আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষাও পাবেন। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। একটি ছোট্ট শহরের উপকণ্ঠে ছোট্ট পাড়ায় রিয়ার বাড়ি। বাড়িটি খুব বড় নয়, তবে মনের মতো করে সাজানো। বাবা, মা, ছোট ভাই মিলে তাদের ছোট্ট পরিবার। বাবা বিনয় চক্রবর্তী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। শান্ত, সৎ এবং সবার প্রতি সাহায্যের হাত বাড়ানো মানুষ হিসেবে পাড়ায় তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত। মা রীনা দেবী একজন গৃহিণী, যিনি সংসার সামলানোর পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দিতে কখনো কার্পণ্য করেননি। রিয়ার একমাত্র ভাই চন্দন 10ম শ্রেণীতে পড়ে। পড়াশোনায় মাঝারি হলেও প্রযুক্তিবিদ্যাতে সে বেশ দক্ষ এবং তার স্বপ্ন সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। রিয়া পরিবারের বড় মেয়ে, সব সময় দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী। 24 বছর বয়সী এই মেয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করে। কাজের পাশাপাশি সে তার পরিবারকেও সময় দেয়, বিশেষ করে ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব তার ওপর। রিয়া সব সময় স্বপ্ন দেখে নিজের যোগ্যতায় পরিবারকে একটি উন্নত ভবিষ্যতের উপহার দেওয়ার। ছোটবেলা থেকে রিয়ার জীবন সংগ্রামময়। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বাবার অসুস্থতার কারণে তার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তবে নিজের মেধা এবং অধ্যবসায়ের মাধ্যমে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এভাবেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সে জীবনের পথে এগিয়ে চলেছে। রিয়া তার মাকে সকালে রান্নার সাহায্য করে, তারপর অফিসের জন্য তৈরি হয়। প্রতিদিনের মতো সেদিনও সে ভোরে উঠে সকালে জলখাবারের ব্যবস্থা করে। রিয়া, তুই সব সময় এত ব্যস্ত থাকিস, নিজের শরীরের খেয়াল রাখিস না কেন মা? মা একগাল মায়াভরা গলায় মেয়েকে বলল। রিয়া মার দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, মা তুমিও তো সারাদিন একা একাই কাজবাজ করো। অফিসে যাওয়ার আগে তোমাকে যদি একটু সাহায্য করে দিয়ে যেতে পারি তাহলে আমার মনটাও ভালো লাগে। রিয়া কোনো বিলাসী মেয়ে নয়, সে সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত, কিন্তু তার মনে সব সময় একটা প্রশ্ন ঘুরপাক খায়। এই সমাজে মেয়েদের স্বাধীনতা আর নিরাপত্তার বিষয়গুলো কেন এত উপেক্ষিত? প্রতিদিনের মতো সেদিনও রিয়া প্রায় 7টা নাগাদ ঘর থেকে বেরোয়। তার গন্তব্য শহরের কেন্দ্রীয় অংশের অফিস। বাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আধা কিলোমিটার পথ সে হেঁটেই যায়। পথের পাশে দোকানদার এবং পাড়ার মানুষ তাকে দেখে হাসি মুখে শুভ সকাল জানায়। সবাই রিয়াকে পছন্দ করে কারণ তার ব্যবহার নম্র এবং বন্ধুসুলভ। বাসস্ট্যান্ডে পৌঁছে সে শীতলক্ষ্য পরিবহনের একটি বাসে ওঠে। সাধারণত বাসের ভেতরে অনেক ভিড় থাকে এবং মেয়েদের জন্য আলাদা সিট থাকলেও সেই জায়গা দখল হয়ে যায় প্রথম থেকেই। সেদিনের যাত্রাও আর 10 দিনের মতোই হবে ভেবেছিল রিয়া, কিন্তু সে তখনও এটা জানতো না যে আজকের দিনটা তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিনে পরিণত হবে। এই দিনটি তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। বাসে ওঠার পর রিয়া জানতো প্রতিদিনের মতো আজকেও ভিড় সামলানোটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার কাছে। রিয়া বাসে উঠে দেখলো বাসের প্রায় সব সিটই পূর্ণ। যে কয়টি সিট ফাঁকা ছিল সেগুলো আগে থেকেই পুরুষ যাত্রীরা দখল করে রেখেছিল। আসলে মহিলা যাত্রীদের জন্য নির্ধারিত আসনগুলোতেও কোনো পুরুষ যাত্রী বসে থাকলে তাদের সরাতে যাওয়ার সাহস কেউ করে না। রিয়া দাঁড়িয়ে থাকার জন্য সামনের একটি হ্যান্ডেল ধরে ব্যালেন্স করল। বাসটি ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু ভেতরের পরিস্থিতি ছিল অন্যরকম। একদল কিশোর এবং যুবক পেছনের সিটে বসে হাসাহাসি করছিল। তাদের চাউনিতে ছিল শিষ্টাচারের অভাব। বাসের বিভিন্ন নারী যাত্রীর দিকে তারা এক ধরনের উগ্র দৃষ্টিতে তাকাচ্ছিল। হঠাৎ তাদের একজন একটি ভিড়ের সুযোগ নিয়ে রিয়ার পেছনে এসে দাঁড়ালো। ছেলেটি অপ্রয়োজনীয়ভাবে রিয়ার কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করছিল। প্রথমে রিয়া ভেবেছিল হয়তো জায়গার অভাব, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারল ব্যাপারটা ইচ্ছাকৃত। ভাই একটু পিছিয়ে দাঁড়ান,
রিয়া স্পষ্ট কণ্ঠে বলল। রিয়ার কণ্ঠস্বরে ছিল আত্মবিশ্বাস এবং তীব্র বিরক্তি। ছেলেটি প্রথমে অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর বলল, দিদি এত ভিড়, এখানে তো জায়গাই নেই। কিন্তু তার হাসি এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিচ্ছিল সে মজা নিচ্ছে। রিয়া আরেকটু দূরে সরে দাঁড়ালো, তবুও ছেলেটি এবং তার সঙ্গীরা অশোভন আচরণ চালিয়ে যেতে লাগলো। একজন মন্তব্য করল, বাবা, অফিসগামী দিদিরা তো খুব রাগী হয়, কিন্তু মেজাজ দেখালে বেশ মজা লাগে। বাসের অন্যান্য যাত্রী, বিশেষ করে পুরুষরা, সব কিছু দেখেও নীরব ছিল, যেন এটি তাদের দায়িত্ব নয়। কয়েকজন মহিলা যাত্রী বিরক্ত চোখে ছেলেদের দিকে তাকালেও কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি। রিয়া এবার সাহস নিয়ে ছেলেগুলোর দিকে ঘুরে দাঁড়ালো। দেখুন, আপনারা যা করছেন অন্যায় করছেন। বাসে সবার দাঁড়ানোর অধিকার আছে। এছাড়াও বাসে এতটাও ভিড় নেই যে আপনি এইভাবে গায়ের উপর এসে পড়ছেন। আমি আবারও বলছি, এমন অশালীল আচরণ করবেন না, রিয়া দৃঢ় কণ্ঠে বলল। তবে রিয়ার প্রতিবাদের সঙ্গে সঙ্গেই ছেলেগুলো আরও উগ্র হয়ে উঠল। একজন বলল, দিদি আপনি তো আমাদের ভুল বুঝছেন, আমরা তো শুধু মজা করছি। আরেকজন বলতে লাগলো, আপনারা মেয়েরা এমনিতেই বেশি সিরিয়াস, এত রেগে যাচ্ছেন কেন? একটু হাসি খুশি থাকতে শিখুন। কিছুক্ষণের মধ্যেই বাসের পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে উঠল। রিয়া নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু রিয়া এটা বুঝতে পারলো এই বখাটে ছেলেদের সাহস দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন তারা এইভাবেই মেয়েদেরকে বিরক্ত করে, আর এখনও যদি কেউ সঠিক সময়ে ব্যবস্থা না নেয় তবে তারা অন্য কোনো মেয়েদের জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বাসটি একটি স্টপেজে থামল। রিয়া সুযোগ বুঝে অন্য একটি সিটের দিকে এগিয়ে গেল, কিন্তু বখাটেরা তার পেছন ছাড়ল না। তারা বাসের শেষ প্রান্ত থেকে তার দিকে তাকিয়ে নানা অঙ্গভঙ্গি করছিল। রিয়া ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ছিল। সে এটা পরিষ্কার বুঝতে পারছিল এমন পরিস্থিতি তার একার নয়। প্রতিদিনই দেশের অনেক মেয়ে এভাবেই পরিস্থিতির শিকার হয়, কিন্তু সমস্যাটি এমন যে সবাই নীরব থেকে মেনে নেয়। রিয়া সিদ্ধান্ত নিল এবার সে নীরব থাকবে না, যে কোনো মূল্যে এই বখাটেদের সে শাস্তি দিয়েই ছাড়বে। কিছুক্ষণ পর রিয়া একটি বসার সিট পেল এবং সেখানে সে বসে পড়ল, কিন্তু ছেলেগুলো নিজেদের কার্যকলাপ চালিয়েই গেল। হঠাৎ করেই বাসে আরও একটি মেয়ে উঠল এবং ছেলেগুলো সেই মেয়েটির সঙ্গেও একই রকম কাণ্ডকীর্তি করতে থাকলো। একটি ছেলে মেয়েটির পেছনে গিয়ে দাঁড়ালো এবং তাকে অযথা ভুলভাল জায়গায় টাচ করতে লাগলো। মেয়েটি প্রতিবাদ করলে ছেলেগুলো মেয়েটির সঙ্গেও ওই একই রকম ব্যবহার করলো। এই সমস্ত কিছু দেখে রিয়া সিদ্ধান্ত নিল এবার তাকে কোনো কিছু করতেই হবে। এইভাবে এই ছেলেদেরকে ছেড়ে দিলে চলবে না। রিয়া সিদ্ধান্ত নিল সে থানায় এই বিষয়ে কমপ্লেন করবে। এমনটা ভেবেই সে কিছুক্ষণের মধ্যেই যখন নিজের গন্তব্যস্থলে পৌঁছলো, সে অফিসে না গিয়ে সেদিন থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। রিয়া যখন থানায় পৌঁছলো সে দেখল থানায় এসপি রুবিনা ম্যাডাম উপস্থিত আছেন। এসপি রুবিনা একজন সাহসী এবং সৎ কর্মকর্তা। তিনি দেশের নারীদের সুরক্ষা এবং সমাজের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তার কর্মজীবনের প্রতিটি ধাপেই রয়েছে সাহসিকতা, নিষ্ঠা এবং দৃষ্টান্তমূলক কার্যক্রমের গল্প। রুবিনার জন্ম দেশের দক্ষিণ অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে। তার বাবা হানিফ মিয়া একজন স্কুল শিক্ষক ছিলেন। মা সাবিনা বেগম গৃহিণী হলেও তিনি গ্রামের দরিদ্র মহিলাদের শিক্ষার গুরুত্ব বুঝতেন, সামাজিক কাজ করতেন। ছোটবেলা থেকেই রুবিনা তার মায়ের কাছে থেকে আত্মবিশ্বাস এবং তার বাবার কাছ থেকে নৈতিকতার পাঠ শিখেছিল। তাদের পরিবার আর্থিকভাবে ততটা সচ্ছল ছিল না। বাবা মা দুজনে খুব কষ্ট করে সন্তানদের মানুষ করেছিলেন। রুবিনা ছিলেন পরিবারের বড় সন্তান। এরপরে তার দুই ভাইও ছিল। রুবিনা বরাবরই একজন ভালো স্টুডেন্ট ছিলেন। তিনি নিজের স্বপ্ন নিয়ে সব সময় আত্মবিশ্বাসী ছিলেন।
গ্রামের মেয়েদের মধ্যে রুবিনা ছিলেন একেবারে আলাদা। অন্য মেয়েরা যেখানে দুর্বল হয়ে পরিস্থিতি মেনে নিত, সেখানে রুবিনা প্রতিবাদ করত। একবার তার গ্রামে একজন মেয়েকে বাড়ির বাইরে পড়াশোনার জন্য বাধা দেওয়া হচ্ছিল। রুবিনা তখন মাত্র নবম শ্রেণীর ছাত্রী ছিল, কিন্তু সে সাহস নিয়ে গ্রামের নেতাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনারা মেয়েদের ভবিষ্যৎ এভাবে অন্ধকার করতে পারবেন না। পড়াশোনা একটি অধিকার এবং আমরা সেটা বুঝে নেব। সেদিন রুবিনার সাহসিকতায় গ্রামের লোকেরা মুগ্ধ হয়েছিল। পরবর্তীকালে রুবিনা একটি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। পড়াশোনা শেষ করে সে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেয় এবং মেধার ভিত্তিতে পুলিশ বিভাগে যোগ দেয়। তার এই পেশা বেছে নেওয়ার পেছনে মূল কারণ ছিল সমাজের নারীদের সুরক্ষার জন্য কিছু করা। কর্মজীবনের শুরুতে তিনি উপপরিদর্শক অর্থাৎ এসআই হিসেবে কাজ করেন। সেই সময় তিনি এক চাঞ্চল্যকর অপহরণ মামলার তদন্তের দায়িত্ব পান। অপহৃত মেয়েটিকে উদ্ধার করার জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের আস্তানায় অভিযান চালান। সেদিন তার সেই তৎপরতার জন্য সারা দেশে তিনি প্রশংসিত হয়েছিলেন। পদে পদে সফলতার মাধ্যমে তিনি ধীরে ধীরে উন্নতি লাভ করেন এবং পুলিশ সুপার অর্থাৎ এসপি পদে উন্নীত হন। তার নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ অপরাধী ধরা পড়েছে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। রুবিনা একজন সৎ এবং আদর্শবাদী কর্মকর্তা। তিনি সবসময় একটা কথাই বলতেন, আমার কর্তব্যের পথে কোনো অসৎ প্রস্তাবই আমাকে টলাতে পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। নারীদের সুরক্ষার জন্য তিনি একটি হেল্পলাইন চালু করেছিলেন, যেখানে নারীরা যে কোনো সমস্যায় তাকে সরাসরি ফোন করতে পারবে। তিনি বাস এবং ট্রেনে নারীদের সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা চালু করেন। শিক্ষা প্রতিষ্ঠানে নারীর অধিকার এবং নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তিনি কর্মসূচি পরিচালনা করেন। এদিকে রিয়া যখন পুলিশ স্টেশনে প্রবেশ করল, তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল, পুলিশ কি আমার কথায় গুরুত্ব দেবে? সে ভাবতে লাগলো, যদি তারা আমার কথায় হাসাহাসি করে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সাহস দিল, আমি যদি আজ ভয় পাই তাহলে এই অন্যায় আবারও আমার সঙ্গে ঘটবে। এমনকি বাসের প্রত্যেকটি মেয়ের সঙ্গে কোনো না কোনো দিন এই ঘটনা ঘটবে। এমনটা ভেবেই রিয়া পুলিশ স্টেশনের ভিতরে প্রবেশ করলো। সেখানে রিসেপশনে বসে থাকা পুলিশ কনস্টেবল তার সমস্যার কথা তার কাছ থেকে জানতে চাইল। তখনই রিয়া বলতে লাগলো, আমি এসপি ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। তখনই পুলিশ কনস্টেবল বলল, এটা কিভাবে সম্ভব? ওনার সঙ্গে এখন দেখা করা যাবে না। তখনই রিয়া বলতে লাগলো, আমি ওনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই, আমার ওনার সঙ্গে দেখা করা খুব জরুরি। কনস্টেবল বারবার করে বলছিল, আপনি এসপি ম্যাডামের সঙ্গে দেখা করতে এখন পারবেন না। এদিকে রিয়া বারবার করেই এসপি ম্যাডামের সঙ্গেই দেখা করতে চাইছিল। এদিকে রুবিনা ম্যাডাম নিজের কেবিন থেকে এই সমস্ত কথা শুনতে পারল। তিনি সেই কনস্টেবলকে বলতে লাগলেন, তুমি ওকে ভেতরে পাঠাও। তখন কনস্টেবল রিয়াকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। এসপি রুবিনার অফিসটি ছিল ছোট কিন্তু গুছানো। এসপি রুবিনা একজন মধ্যবয়সী নারী, যার চোখে মুখে দৃঢ়তা স্পষ্ট। রিয়াকে দেখা মাত্রই তিনি মৃদু হেসে বললেন, এসো, এখানে বসো, কি সমস্যা বলো। রিয়া সাহস সঞ্চয় করে পুরো ঘটনাটি বর্ণনা করল। বাসে ওঠার পর থেকে বকাটে ছেলেরা তার প্রতি কেমন অশোভন আচরণ করেছিল, তারপর সে তাদের প্রতি কিভাবে প্রতিবাদ করল এবং পরবর্তীতে সেই ছেলেগুলো আবার অন্য একটি মেয়ের সঙ্গে ওই রকমই খারাপ আচরণ করলো। এই সমস্ত কথাই রিয়া রুবিনা ম্যাডামকে জানালো। ম্যাডাম গভীর মনোযোগের সঙ্গে সমস্ত ঘটনা শুনলেন। রুবিনা ম্যাডাম তার টিমদের ডেকে পাঠালেন। তিনি দ্রুত একটি পরিকল্পনা তৈরি করলেন। প্রথমে তিনি নিশ্চিত করলেন যে ছেলেগুলোকে চিহ্নিত করতে হবে। তার জন্য তিনি রিয়ার কাছ থেকে বিস্তারিত বিবরণ নিলেন, ছেলেদের চেহারা, আবরণ এবং বাসের রুট সম্পর্কে। তিনি বলতে লাগলেন, আমরা কাল থেকেই ওই বাসে আমাদের একটি টিম মোতায়েন করব, তবে আমি নিজে ছদ্মবেশে সেই বাসে উঠব। রুবিনা ম্যাডামের কথা শুনে রিয়া অবাকভাবে বলতে লাগলো, ম্যাডাম আপনি নিজে যাবেন? হ্যাঁ, আমি নিজে যাব। আমি নিজে দেখতে চাই ছেলেগুলো কেমন অশোভন আচরণ করে।
আমি তাদের হাতে নাতে ধরতে চাই। আমার কাজ শুধু আদেশ দেওয়া নয়, নিজে মাঠে নেমে কাজ করাও হয়। রিয়ার সঙ্গে কথা বলার সময় রুবিনা তাকে বোঝালেন যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। তিনি বললেন, তুমি আজ সাহস দেখিয়েছ, যা অনেকেই করতে পারে না। আমাদের সমাজের সমস্যার মূলে থাকা মানুষগুলো এভাবেই সাহস পায়, কারণ আমরা চুপ থেকে তাদের সমস্ত কথা মেনে নিই। এটা থামাতে হবে। তোমার এই পদক্ষেপ শুধু তোমার জন্য নয়, অন্য অনেক মেয়েদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। রুবিনা ম্যাডামের কথা শুনে রিয়া সুনিশ্চিত হলো যে সে যা করছে সেটা ঠিক করছে। রুবিনা ম্যাডামের সঙ্গে কথা বলে রিয়া যখন রাতে বাড়ি ফিরল, তখন সে নিজেকে অনেকটা হালকা বোধ করছিল। সে জানতো তার সমস্যার সমাধানের জন্য একজন প্রকৃত নায়ক কাজ করছে। অন্যদিকে রুবিনা ম্যাডাম এই বিষয় নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল এই অভিযানের মাধ্যমে শুধু অপরাধীদের শাস্তি দেওয়া নয়, বরং সমাজের নারীদের জন্য একটি শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হবে। পরদিন সকাল সকাল এসপি রুবিনা নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। সাধারণ পোশাকে নিজেকে প্রস্তুত করলেন তিনি। তার পরনে ছিল সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে ছিল সাধারণ ব্যাগ, চেহারায় মেকআপ দিয়ে এমনভাবে সেজেছিলেন যে তাকে দেখে কেউ বুঝতেই পারছিল না যে সে একজন পুলিশ কর্মী। সকাল 8টা নাগাদ রুবিনা ম্যাডাম এবং তার নির্ধারিত টিম নির্দিষ্ট বাস স্ট্যান্ডে পৌঁছল। তার সঙ্গে তার সাদা পোশাকের পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। রুবিনা ম্যাডাম এমনভাবে বাসে উঠলেন যেন তিনি অন্য সাধারণ যাত্রীদের মতোই। বাসটি ধীরে ধীরে যাত্রীতে পূর্ণ হয়ে উঠল। এসপি ম্যাডাম লক্ষ্য করছেন পেছনের দিকে কয়েকজন যুবক নিজেদের মধ্যে হাসাহাসি এবং অশ্লীল কথাবার্তা বলছে। তাদের চেহারার বর্ণনা রিয়া আগেই দিয়েছিল, তাই রুবিনা তাদের সহজেই চিহ্নিত করতে পেরেছিলেন। বাস যখন মাঝপথে পৌঁছল, তখন বকাটে ছেলেরা তাদের আসল রূপ দেখাতে শুরু করলো। একজন যুবক যে পেছনে বসেছিল হঠাৎ উঠে দাঁড়িয়ে সামনের দিকে দাঁড়িয়ে থাকা মেয়েদের অশালীন মন্তব্য করতে শুরু করলো। তার সঙ্গীরা পেছনে বসে তার কথায় হেসে উঠল। একজন মধ্যবয়সী নারী অসন্তুষ্ট হয়ে বলে উঠলেন, আপনারা এত অসভ্যতা করছেন কেন? তখন থেকে ক্রমাগত এইভাবে ধাক্কা দিয়ে যাচ্ছেন, উল্টোপাল্টা জায়গায় টাচ করে যাচ্ছেন, আপনারা এগুলো কেন করছেন? তখনই সেই ছেলেগুলো বলে উঠল, দিদি আপনি দেখছি মজা বোঝেন না, আপনি কি বোর হচ্ছেন নাকি? ছেলেটি এক ধরনের মজার সুরে কথাটি বলতে লাগলো। এদিকে রুবিনা বসে বসে লক্ষ্য করছিলেন পরিস্থিতি ধীরে ধীরে আরও অস্বস্তিকর হয়ে উঠছে। ছেলেগুলো ইচ্ছাকৃতভাবে পাশের মহিলাদের দিকে ঘেঁষে দাঁড়াচ্ছে এবং তাদের দিকে অপ্রীতিকর দৃষ্টিতে তাকাচ্ছে। রুবিনা একজন সাধারণ যাত্রীর মতো তাদের আচরণ সহ্য করতে লাগলেন। তিনি অপেক্ষা করছিলেন ঠিক সময়ের। রুবিনা সেই মহিলাকে বলতে লাগলো, দিদি আপনি আমার সিটে বসুন, আমি দাঁড়াচ্ছি। সেই মহিলা তখন রুবিনার সিটে বসলো এবং রুবিনা ম্যাডাম ওই মহিলার স্থানে দাঁড়িয়ে পড়লেন। এবার ছেলেগুলো রুবিনা ম্যাডামের দিকে কটূক্তিকর কথাবার্তা বলতে শুরু করলো। হঠাৎ করে একজন ছেলে ইচ্ছাকৃতভাবে তার দিকে এগিয়ে এসে বলল, দিদি এত সুন্দর করে সেজেছেন, কিন্তু মেজাজটা এত গরম কেন? রুবিনা শান্ত কণ্ঠে বললেন, তোমরা যা করছো সেটা কি ঠিক? ছেলেটি কিছুটা হতভম্ব হলেও তার আচরণ সে চালিয়ে গেল। হঠাৎ করে ছেলেটি রুবিনার কোমরে হাত দিতে লাগলো। রুবিনা যখন ঘুরে তাকালো, তখন ছেলেটি বলতে লাগলো, দিদি আমরা তো মজা করছি, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? এবার রুবিনা ম্যাডাম একটু কড়া স্বরে বললেন, এই ধরনের মজা কারোর জন্য সুখকর নয়, এটা অন্যায় এবং অপরাধ। ছেলেটি কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তার সঙ্গীরা বিষয়টিকে গুরুত্ব দিল না। তার সঙ্গীরা বারবার করে রুবিনাকে উল্টোপাল্টা মন্তব্য করতে লাগলো, অশালীল কথাবার্তা বলতে লাগলো। এবার রুবিনা ঠিক করলো আর দেরি করা চলবে না। রুবিনা প্রথমে নিজের পরিচয় প্রকাশ না করে সংকেত দিলেন। বাসের সামনের দিকে থাকা সাদা পোশাকধারী পুলিশেরা এগিয়ে আসলো। এদিকে পেছনের দিকে থাকা দুজন পুলিশও সামনের দিকে এগিয়ে আসলো। মুহূর্তের মধ্যে ছেলেগুলোকে পুলিশেরা ঘিরে ফেললো। তখনই রুবিনা বলতে লাগলো, আপনাদের হাত ওপরে তুলুন, কারোর গায়ে হাত দেবেন না।
সবাই নিজের জায়গায় স্থির থাকুন, পুলিশের একজন সদস্য দৃঢ় কণ্ঠে বললেন। বকাটেরা হতভম্ব হয়ে গেল। তারা বুঝতেই পারল না এত দ্রুত কি ঘটল। হঠাৎ করে একজন যুবক সাহস করে বলল, আমাদের কি দোষ, আমরা তো কিছু করিনি। তখনই রুবিনা দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, তোমরা কিচ্ছু করনি? তাহলে এতক্ষণ তোমরা আমার সঙ্গে কি করছিলে? তোমরা বাসের নারীদের অপমান করো, তাদের দিকে বাজে দৃষ্টিতে তাকাও, তাদেরকে উল্টোপাল্টাভাবে টাচ করো। তোমরা বাসের মধ্যে মহিলাদের শ্লীলতা হানি করার চেষ্টা করো। এই কাজ কি তোমাদের অপরাধ নয়? রুবিনার কথা শুনে যুবকেরা বিভ্রান্ত হয়ে গেল। তাদের মধ্যে থেকে একজন বলতে লাগলো, আপনি কে? আমাদের হুমকি দেওয়ার আপনি কে? তখনই রুবিনা ব্যাগ থেকে নিজের পরিচয়পত্র বার করে দেখালো, আমি এই এলাকার পুলিশ সুপার। আমি তোমাদের অপরাধ হাতে নাতে ধরেছি। বাসের অন্যান্য যাত্রীরা ঘটনার এই পরিবর্তনে আনন্দ প্রকাশ করল। যারা এতক্ষণ চুপচাপ ছিল তারাও সাহস করে ছেলেগুলোর বিরুদ্ধে মুখ খুলল। এক নারী বললেন, এসপি ম্যাডাম, আমরা প্রতিদিন এই ছেলেগুলোর জন্য বাসে উঠতে ভয় পাই। আজ আপনি আমাদের জন্য যা করলেন তা সত্যি অবিশ্বাস্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ রয়েছি। ছেলেগুলোর নাম ঠিকানা নেওয়া হলো। তাদের সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হলো। রুবিনা স্পষ্ট নির্দেশ দিলেন, এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা শুধু অপরাধীদের জন্য শাস্তি নয়, অন্যদের জন্য একটি বার্তা হয়ে দাঁড়ায়। বাসের যাত্রীরা যখন ঘটনাটি মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করলো, তখন সারা দেশে এর প্রশংসা শুরু হলো। রুবিনা ম্যাডাম নিজের দায়িত্ব পালন করে আবারও প্রমাণ করলেন সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তারা সমাজের অন্যায় থামাতে কতটা প্রভাব ফেলতে পারে। সেদিনের এই অভিযান নারীদের মনে সাহস জোগালো। অনেকেই অনুভব করলেন যে আইন এবং প্রশাসন তাদের পাশে আছে। অন্যদিকে অপরাধীরা বুঝতে পারল অন্যায় করে পার পাওয়া সম্ভব নয়। এই ঘটনা রিয়ার মনে একটি বিশেষ প্রভাব বিস্তার করে। সে নিজেকে আরও বেশি শক্তিশালী অনুভব করল। প্রতিদিন সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু এখন সে বুঝতে পারল সঠিক পথে সাহসের সঙ্গে এগিয়ে গেলে অন্যায় থামানো সম্ভব। এদিকে এসপি রুবিনা এটা বুঝতে পারলেন যে শুধু অপরাধীদের শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। সমাজে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনার জন্য আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন। তিনি একটি বিশেষ কর্মসূচি চালু করার উদ্যোগ নিলেন, যার নাম ছিল নারীর জন্য নিরাপদ যাত্রা। তার কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল প্রশিক্ষণ এবং সচেতনতা। এই কর্মসূচির মাধ্যমে তিনি বাস চালক, সহকারী এবং যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। এই প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল নারীদের নিরাপত্তা নিয়ে সচেতন হওয়া। বাসে যদি কোনো নারীর উপর কোনো খারাপ আচরণ হয়, তাহলে যেন বাস ড্রাইভার স্বয়ং এর বিরোধিতা করেন। বাসে থাকা অন্যান্য যাত্রীদেরও এই বিষয়ে সচেতন হতে হবে এবং সরব হতে হবে। এছাড়াও তিনি হেল্পলাইন চালু করলেন। এই হেল্পলাইনের মাধ্যমে নারীরা যদি কোনোরূপ কোনো বিপদে পড়ে, তাহলে যেন তারা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এর অভিযোগ করতে পারেন। এই জন্য প্রতিটি বাসে ট্রেনে হেল্পলাইন নাম্বার সাঁটানো হলো। এছাড়াও শহরের প্রধান বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলো। এই ক্যামেরাগুলি সরাসরি পুলিশের কন্ট্রোল রুমে সংযুক্ত ছিল, যেখানে তাৎক্ষণিক নজরদারি চালু রাখা হলো। বন্ধুরা, একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন সমাজের নারীরা সুরক্ষিত এবং সম্মানিত থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, একটি গাছের শেকড় যত শক্তিশালী, গাছটি তত দীর্ঘ হয়। আমাদের সমাজের নারীরা সেই শেকড়, যাদের সুরক্ষা নিশ্চিত করা মানেই আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করা। নারীরা কেবলমাত্র একটি পরিবারের সম্মান নয়, তারা একটি জাতির সম্মান। তাদের সম্মান করতে শিখুন। যদি আপনি নিজের মাকে, বোনকে এবং স্ত্রীকে ভালোবাসেন, তবে অন্য নারীদের প্রতিও একই শ্রদ্ধা প্রদর্শন করুন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? আপনি যদি রিয়ার জায়গায় থাকতেন, তাহলে আপনি কি করতেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।